बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु आलैकुम, आदाब। আজকে আমি কথা বলবো মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু কতটুকু ঝুঁকি এবং কি তার ভবিষ্যৎ হতে পারে। ইনফ্যাক্ট আমি তো আসলে যেভাবে বললাম বিষয়টা, আমি কোনো জ্যোতিষী না, কোনো স্পিরিচুয়াল ম্যান না, বা আমি ভবিষ্যৎ দ্রষ্টাও না। চলমান ঘটনা প্রবাহ এবং অতীত, বর্তমান এবং বিভিন্ন স্টেক হোল্ডার, দেশের নিয়ম কানুন, আইন, জনগণ, সবকিছুর ভিত্তিতে যতটুকু আমি বুঝি তার ভিত্তিতে একটি মোটামুটি একটি সিরিয়াস আলোচনাই হতে পারে। আমি প্রথমে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ব্যক্তিগত জীবন নিয়ে একটু আলোকপাত করতে চাই। ওনাকে যখন রাষ্ট্রপতি নির্বাচিত করা হয় তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব টেলিভিশনে একটা প্রতিক্রিয়া দিয়েছিল। আমার চোখের সামনে এখনো ভাসে তার সেই প্রতিক্রিয়া এবং সেই শব্দচয়ন। উনি বলেছিল, ওনাকে তো আমরা চিনি না, ওনাকে তো কেউ চিনে না, হঠাৎ করে উনি রাষ্ট্রপতি হয়ে গেলেন। তো এদেশে অনেকেই রাষ্ট্রপতি হয়েছেন, অনেককে অনেকভাবে চিনত, কাউকে বিতর্কিতভাবে চিনত, দেশদ্রোহীতে স্বাধীনতা বিরোধী হিসেবে চিনত, এবং অনেকের প্রস্থান হয়েছে খুবই লজ্জাজনক এবং বিতর্কিতভাবেই। আমি সেটা ডিটেলসে যেতে চাই না। ৭২ থেকে যারা বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন তাদের দিকে একটু মন ভুলালে বা একটু চোখ ভুলালে আপনারা নিজেরাই বিচার বিশ্লেষণ করতে পারবেন। ওইসব সম্মানিত ব্যক্তিবর্গ ব্যক্তি জীবনে, রাজনৈতিক জীবনে কি ছিল, কি তাদের এই দেশের জন্য অবদান, এবং দায়িত্বে যেই কয়দিনই ছিল তারা এই দেশের জন্য কি করে গেছেন। শাহাবুদ্দিন চুপ্পু সবাই জানেন যে ওনার বাড়ি পাবনায়। ওনার শুরুটাই রাজনীতি দিয়ে। ছাত্রলীগ করতে এক সময়, ছাত্রলীগ শেষ হওয়ার পরে ছাত্রলীগের স্থানীয় নেতা ছিল, ছাত্রলীগের পরে যুবলীগের নেতা ছিল, এবং জেলা পর্যায়ের বড় নেতাই ছিলেন ছাত্রলীগ, যুবলীগ। সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে, অর্জন হচ্ছে মহান মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, অর্থাৎ মৃত্যুকে হাসি মুখে আলিঙ্গন করে জীবনের সবকিছুকে তুচ্ছ করে বাংলাদেশের মুক্তির জন্যে নিজের জীবনকে উৎসর্গ করার মানুষে
ঝাঁপিয়ে পড়েছিলেন দেশকে শত্রুমুক্ত করার জন্য। সবই করেছেন জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে। আবার ৭৫-এর ১৫ই আগস্টের পরে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, অমানসিক নির্যাতন করা হয়েছে, দীর্ঘদিন জেলে ছিলেন। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে জেলা জজ হয়েছিলেন। দুর্নীতি দমন কমিশনের কমিশনার ছিলেন। ওনার আরেকটি বড় অর্জন, মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে দায়িত্ব দিয়েছিলেন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি জামাতের অত্যাচার নির্যাতনে আমাদের কত নেতাকর্মী সমর্থককে হত্যা করা হয়েছিল, কত মা বোনের ইজ্জত নষ্ট করা হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল, কত বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল, দখল করা হয়েছিল। অত্যন্ত কৃতিত্বের সাথে, ন্যায়নিষ্ঠভাবে, সততার সাথে দীর্ঘদিন পরিশ্রম করে সেই রিপোর্ট তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সাবমিট করেছিলেন। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, শাহাবুদ্দিন চুপ্পু মহামান্য রাষ্ট্রপতি কোনো বুইফোর ব্যক্তি না, কোনো ধমকে হুমকিতে কাবু হওয়ার মতো ব্যক্তি তিনি না। অনেক নাম যখন রাষ্ট্রপতির জন্য শুনি, ভবিষ্যৎ রাষ্ট্রপতির জন্য, কিভাবে শাহাবুদ্দিন চুপ্পুকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে, উড়িয়ে দিয়ে, মেরে ফেলে, কত কিছু করে তারপরে রাষ্ট্রপতি বানাবে কত মানুষকে, কত বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদেরকে। মানে তখন মনে মনে হাসি যে তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে মোটেই চিনতে পারেনি। মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে চিনেছেন, জেনেছেন। যতটুক জানলে, যতটুক চিনলে পরে একজন ব্যক্তিকে এত বড় দায়িত্ব দিতে পারে, ওনার সাথে আমারও কিছু সময়ের জন্য ব্যক্তিগত পরিচয় ছিল, এবং বিশেষ একটা কারণে ব্যক্তিগতভাবেই আমি তাকে এতটা গভীরে চিনেছি, যেটা আমি একটা সময় আমার ফেসবুকে বলেছি যতটুকু সম্ভব। এবং ওই সময়ের ওই ঘটনাগুলো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেছি, বিকজ ওইটা আমার উপলব্ধি থেকে আমি সেটা করেছি। এটা দরকার ছিল। ওনাকে রাষ্ট্রপতি মনোনীত করা, নির্বাচিত করার পিছনে অনেক কারণ আছে, অনেক অনেক যৌক্তিক কারণ আছে। মাননীয় প্রধানমন্ত্রীর হাতের কাছে যারা ছিল, আমি যতটুকু জানি, তার চেয়ে কম্পিটেন্ট পার্সন তেমন একটা ছিল না বললেই চলে।
তো সেই ক্ষেত্রে আমার কখনোই মনে হয়নি জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি নির্বাচিত করে মাননীয় প্রধানমন্ত্রী কোনো ভুল করেছেন, কোনো অযোগ্য ব্যক্তিকে দিয়েছেন, বা যার প্রাপ্য ছিল না সেরকম লোককেই উনি এত বড় মর্যাদার পদে আসীন করেছেন। মানুষের জীবনে আমরা কেউই ভুলের ঊর্ধ্বে না, উনি হয়তো তাই, কিন্তু অনেক জ্ঞানী গুণী মানুষের মধ্যে যাচাই বাছাইয়ে ওনাকে ফেলে দেওয়া, ওনার শিক্ষা দীক্ষা, অতীত, রাজনৈতিক পরিচয় সব মিলিয়ে একজন একটা দলের দৃষ্টিভঙ্গি থেকে ওনাকে পছন্দ করা বা ওনাকে নির্বাচিত করা পুরোপুরি সঠিক সিদ্ধান্ত ছিল। এখানে দুটি বিষয় আছে। একটি হচ্ছে যে আওয়ামী লীগের অনেকেই দেখি অনেক সময় অনেক ফেসবুকে বিভিন্ন কথায় ওনার উপরে ক্ষোভ, উনি কিছু করছেন না, উনি এটা করেন না কেন, ওইটা করেন না কেন, উনি কেন চুপ করে আছেন। এটার পুরোপুরি ব্যাখ্যা দেওয়ার সময় এখন না। এই জন্য আমি এই বিষয়ে বিস্তারিত কিছু না বলে শুধু এইটুকুই বলবো, যারা আমাকে চিনেন, জানেন, বুঝেন, তাদেরকে শুধু এইটুকুই বলবো, রাষ্ট্রপতি পরিবেশ পরিস্থিতি এবং তার অবস্থানে থেকে যা করার প্রয়োজন ছিল এবং যা করার প্রয়োজন উনি তাই করছেন। অনেক কিছুই করতে পারতেন অনেকের আশা মতো, কিন্তু আমি তাদেরকে বলবো একটু চোখ বন্ধ করে আপনারা স্বপ্নের মধ্যে রাষ্ট্রপতির চেয়ারে বসেন, পুরো পরিস্থিতিটাকে আপনার চোখের সামনে আনেন। এই পরিস্থিতিতে আপনি কি করতেন, আপনি যা করতেন তার প্রতিক্রিয়া কি হতো, তার প্রতিক্রিয়া কি হতো। এর বেশি কিছু আমি আর বললাম না। আজকের এই পরিস্থিতিটা, যে পরিস্থিতি আমরা পার করেছি, যে পরিস্থিতিতে আমরা আছি, যে কঠিন পরিস্থিতির সামনে আমরা এগুচ্ছি, it's a very serious situation we are going to face. আমরা বলতে সবাই যার যার অবস্থান থেকে, এখানে অনেক কথা আছে, অনেক কিছু বিশ্লেষণ প্রয়োজন, ব্যাখ্যার প্রয়োজন। পরিস্থিতির কারণে, কৌশলগত কারণে, সবচেয়ে দি ফরমোস্ট থিং ইজ কৌশলগত কারণে আমি সেটা বলতে পারছি না, এই জন্য দুঃখিত। এখানে তিনটি পক্ষের মধ্যে দুইটি পক্ষ, যেমন মহামান্য রাষ্ট্রপতি, সেনাবাহিনী, তার প্রতিনিধি হিসেবে সেনাবাহিনীর প্রধান, বা তিন বাহিনীর প্রতিনিধি হিসেবে সেনাবাহিনীর প্রধান এখানে মুখ্য ভূমিকা মানে ওই দিক থেকে রিপ্রেজেন্ট করতেছে। তৃতীয় হচ্ছে ষড়যন্ত্রকারী, ষড়যন্ত্র করে সফল ক্ষমতা দখলকারী, যার নেতৃত্বে ডক্টর ইউনূস, এক পক্ষ। এখন পরিবেশ পরিস্থিতিটা এরকম
আসছে সামনে, এই তিন পক্ষের মধ্যে দুইটি পক্ষের একটা পক্ষ টিকে থাকতে হবে, দুই পক্ষ টিকে থাকতে পারবে না। এবং উভয় পক্ষ, এক পক্ষ আরেক পক্ষকে পরাজিত করার চেষ্টাই চলছে প্রতিনিয়ত। খুব সহজভাবে কিছু ক্যানভাসার আছে, এমনি সেমনি কিছু লোকজন আছে, খুব সহজভাবেই ধাক্কা দিয়ে রাষ্ট্রপতিকে ফেলে দিচ্ছে, জেনারেল ওয়াকারকে ফেলে দিচ্ছে। একে ডে ওয়ান ঠিক না, মানে এটা কিছুদিন পর থেকেই, 8ই আগস্টের কিছুদিন পর থেকেই এটা একটা প্রচেষ্টা আছে। দেখেন, নাবালক আর শিশু হোক, আসিফ মাহমুদ ডক্টর ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ এবং উপদেষ্টা পরিষদের সদস্য এবং স্বাভাবিকভাবেই প্রভাবশালী উপদেষ্টা। যাই হোক, আমি পছন্দ করি আর না করি, আমি মূল্যায়ন করি না করি, কিন্তু বাস্তবতাটা হচ্ছে সরকারের পরিচালনার স্টিয়ারিংয়ে যেখানে ইউনূস বসা আছে, তার পাশেই আসিফ মাহমুদ বসা আছে। কিন্তু আপনারা নিশ্চয়ই শুনেছেন যুগান্তর টেলিভিশনে, যমুনা টেলিভিশনে একটা সাক্ষাৎকারে আসিফ বলেছিল, ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা পদে বসানোর বিরোধিতাটা সেনাবাহিনীর প্রধান কিভাবে করেছিল সেটা আপনারা সবাই জানেন, আমি সেই নিয়ে বিস্তারিত বলতে। এইরকম একটি ঘটনা সামনে আসার পরেও, এবং এটা তো ডক্টর ইউনূস প্রথম দিন থেকেই জানে যে সেনাবাহিনীর প্রধান তাকে, তার পক্ষে ছিলেন না, তিনি যেন প্রধান উপদেষ্টা না হতে পারেন। খুব স্বাভাবিকভাবে আমিও যদি ইউনূস সাহেবের জায়গায় থাকতাম, আমার প্রথম কাজ হলো সেনাবাহিনীর প্রধানকে সরিয়ে দেওয়া, কারণ এটা একটা স্পর্শকাতর বিষয়। সেনাবাহিনীর জোরে ক্ষমতায় আমরা টিকে থাকবো, তো সেনাবাহিনীর প্রধান যদি আমাকে পছন্দ না করে মনে প্রাণে, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে, তো আমার তো প্রথম কাজ হচ্ছে সেনাবাহিনীর প্রধানকে বা সেনাবাহিনীকে আমার একটা গ্রিপে নিয়ে আসা, তাকে সরিয়ে বা যেভাবে হোক। সেই প্রচেষ্টা যে করে নাই তা তো না, অনেকবার করেছে, কিন্তু সফল হয়নি। সফল না হওয়ার পিছনে প্রধান কারণ হচ্ছে সেনাবাহিনীর 99% সদস্য জেনারেল ওয়াকারের পিছনে দাঁড়িয়ে গেছে। যে কারণেই হোক, সে সফল হয়েছে সেনাবাহিনীকে তার পক্ষে নিয়ে আসতে। বাট 5 তারিখ পর্যন্ত, 5 তারিখের আগে যে সবকিছু তার পক্ষে ছিল, ব্যাপারটা সেরকমও না। কিন্তু পরিস্থিতির কারণে উনি বুঝাতে সক্ষম হয়েছে সেনাবাহিনীকে, সেই জন্যই সেনাবাহিনী তার পিছনে দাঁড়িয়ে গেছে। সো চাইলে ইউনূস তাকে সরাতে পারবে না, সরাতে পারে নাই, এখন পারবেও না। তারপরও চেষ্টা থেমে নেই। এখন কথা হচ্ছে, রাষ্ট্রপতি কি এই যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার এবং ইউনূস, এদের মাঝখানে বা এদের কোনো দিকে কোনো ভূমিকা রাখছে? আমার ব্যক্তিগত উপলব্ধি হলো না। রাষ্ট্রপতি খুবই স্বাভাবিকভাবে ইউনূসকে পছন্দ করার মতো কোনো কারণ নেই। তাকে 8ই আগস্ট শপথ পড়ানোর, এটা তার জীবনের, সারা জীবনের
সবচেয়ে কষ্টকর একটা সময় ছিল সেদিন, কিন্তু তার কোনো উপায় ছিল না, তাকে সেটা করতে হয়েছে অনেক কিছুর কারণে, নিজেকে টিকে থাকার কারণে, দেশকে পুরোপুরি খুব তড়িৎ গতিতে ধ্বংস করার হাত থেকে রক্ষা করার কারণে, এবং ভবিষ্যতে কিছু একটা করা যাবে এই আকাঙ্ক্ষার কারণে তিনি সেদিন এই কাজগুলো এবং আজ পর্যন্ত যা করেছেন এগুলো করছেন। হ্যাঁ, এটা ঠিক, রাষ্ট্রপতি চাইলে এখনো তার হাতে সাংবিধানিক, যেহেতু রাষ্ট্র এখনো সংবিধানের উপরে চলছে, সংবিধান তাকে সেই ক্ষমতা দিয়েছে অনেক কিছু করার। আমি একটা জিনিস করলেই হবে না, একটা জিনিস করার পরে সেখান থেকে যদি আমি সুফল ভোগ করতে না পারি, সেই জিনিস করার থেকে না করাই ভালো। সেটা হিতে বিপরীত হতে পারে, কারণ এখানে শুধু একটা দুইটা প্লেয়ার না, এখানে অনেকগুলি প্লেয়ার দেশে বিদেশে মিলিয়ে, তো সব কিছুকে ম্যানেজ করে তারপরে গিয়ে একটা কিছু করা, এটাই হলো বাস্তবতা। এটার উপরই সিদ্ধান্ত নিতে হবে। অতএব যারা মনক্ষুণ্ণ হতেই পারে, সেটা নিয়ে তো আমার বলার কিছু নেই, অনেকের অনেক চিন্তা থাকতেই পারে যে রাষ্ট্রপতি এই করছেন না সেই করছেন না, তাদেরকে বলবো বিষয়টা এত সহজ না। রাষ্ট্রপতি এমন একটি অবস্থার মধ্যে আছেন যে উনি চাইলেও যেতে পারবেন না। উনি যদি বলে যে আমার রাষ্ট্রপতি পদে থাকার কোনো প্রয়োজন নাই, আমি এটা ছেড়ে চলে যাই, আমি নিশ্চিত ডক্টর ইউনূস খুব শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে বলবে যে আপনি কিভাবে যেতে চান, কি সম্মান নিয়ে যেতে চান বলেন, আমি সেইভাবে ব্যবস্থা করব। এক পায়ে দাঁড়া, শুধু ওনাকে যাওয়ার জন্য। উনি ওনার চিন্তা করলে তো উনি এই সিদ্ধান্তটা নিতে পারতেন। ইউনূসই তাকে সসম্মানে যা করতে চাইতো, যেইভাবে হোক, বিদেশে যেতে চায়, দেশে থাকতে চায়, সবকিছু মেনে নিত। পরে কি হতো সেটা ব্যাপার, হয়তো বিদেশে গেলে আর কিছু করার ছিল না, কিন্তু দেশে থাকলে এখন আমি বললাম, পরে আমি কি করলাম সেটা অন্য জিনিস, বিশ্বাস করলাম কি করলাম না, বা বিশ্বাস ভঙ্গ করলাম কিনা সেটা তো ভবিতব্য। কিন্তু প্রাথমিক অবস্থায় ইউনূস তাকে ঢেলে দিবে, আপনি যা চাইবেন তাই হবে স্যার। এর চেয়ে খুশির খবর আর ইউনূসের কাছে কিছু হতে পারে না। অন্যদিকে রাষ্ট্রপতি যদি এই কথা বলেন, এর চেয়ে খারাপ খবর সেনাবাহিনীর কাছে আর কিছু হতে পারেন না। এখন কি করবেন উনি? ওই যে আমি বললাম, উনি আছেন, এইটি একটা আশা, এটা একটা আশাকে বাঁচিয়ে রাখা। উনি নাই, সবকিছু শেষ। এই জিনিস আমি বুঝি, আপনি বুঝেন, আমাদের প্রতিপক্ষ শত্রুরাও ভালো করেই বুঝে, যার জন্য মাঝে মাঝে হুঙ্কার দেয় যদি চুপ্পু সাহেব নিজের থেকে তাড়াতাড়ি করে বিদেয় হয়ে যায়। না, সেই জন্যই ওনার ব্যাকগ্রাউন্ডটা আমি বললাম। দেশকে জলাঞ্জলি দিয়ে, দেশের এত বড় ক্ষতি করে, তার জীবনকে বাঁচানোর জন্য শাহাবুদ্দিন চুপ্পু কোনো কিছুতে সাইন করবে না। আমি তাকে ভালো করে চিনি, তাকে তার ঘনিষ্ঠ যারা, তারাও খুব ভালো করে চিনে। ওনাকে প্রধানমন্ত্রী থেকেও কোনো পরামর্শ দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি কি করবেন কি করবেন। হি ইজ এনাফ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড টেক ডিসিশন। কিন্তু সে একা, দুইভাবেই সে একা।
ওই দিকে যদি না যায় তাইলেও সে একা, এই দিকে যদি না যায় তাইলেও সে একা, কিন্তু তাকে সবার প্রয়োজন। এখানেই হইল গেমটা। এখন রাষ্ট্রপতিকে আঘাত করা মানে তাকে সরিয়ে দেওয়ার মতন কোনো কারসাজি করা, কোনো ষড়যন্ত্র করা বা কোনো আন্দোলন সংগ্রামের মধ্যে যাওয়া মানেই হলো এটা সেনাবাহিনীর বিরুদ্ধে। কারণ সেনাবাহিনীর প্রধানকে যেহেতু সরাতে পারতেছে না সরাসরি, তাকে সরাতে হবে রাষ্ট্রপতির মাধ্যমেই। তো রাষ্ট্রপতি উইল নেভার সাইন ডিসচার্জ লেটার ফর আর্মি চিফ or other chiefs. এই কারণে পরিস্থিতিটা কিন্তু মুখোমুখি। এখন সবচেয়ে জটিল যে জিনিসটা সামনে আসতেছে সেটা হলো রাজনৈতিক হিসাবটা। ইউনূসের তো কোনো রাজনৈতিক বেইজ নেই, যদি একমাত্র স্বাধীনতা বিরোধী এবং এই জঙ্গিরা ছাড়া। আর হলো বিএনপির কোনো ঠিক নেই, এই সঙ্গে এই সঙ্গী, এই বিরোধী, এই মিত্র, এই শত্রু, এদের কোনো বাঁচতেন। কিন্তু কোনো কারণে যদি ইউনূসের পক্ষের রাজনৈতিক শক্তি যারাই আছে তারা যদি সেনাবাহিনীর মুখোমুখি হতে চায়, সেখানে সেনাবাহিনী কি করবে? সেই ক্ষেত্রে সেনাবাহিনীর টিকে থাকার জন্য সেনাবাহিনী কি গুলিগালাজ করে মানুষ মেরে টিকে থাকতে হবে? আমি মনে করি না, এটা সম্ভব না। অর্থাৎ তারও অস্তিত্বের প্রশ্ন আছে। আর ইউনূস বাহিনী যদি মনে করে যে তারাও অস্তিত্বের হুমকির সম্মুখীন, তাহলে তারাও তো মরণ কামড় দিতে পারে যে আমরা তো শেষ হয়ে গেলাম। আর এই শেষ মানে আজীবনের জন্য শেষ। তখন সেনাবাহিনীর জন্য রাজনৈতিক শক্তির প্রয়োজন হবে। যেইভাবে একটা স্ট্যান্ড স্টিল সিচুয়েশন চলতেছে, এইভাবে কোনো দেশ চলতে পারে না। চলছে, পিছনের দিকে চলছে। আপনি কত পিছনে যাবেন? অলমোস্ট দেয়ালে পিঠ থেকে গেছে সবার, ইউনূসের জন্য, সামরিক বাহিনীর জন্য, সর্বশেষ এই দেশের জন্য। ডিসিশনে আসতে হবে, এবং হাতে সময় খুব কম সবার জন্যই। নির্বাচন পিছানো, নির্বাচন আগানো, যাই কিছু করুক, এগুলি হলো খেলার খেলা। বাস্তবে হলো সবকিছুর মধ্যে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে বাদ দিয়ে এই দেশে কোনো পলিটিক্যাল সলিউশন হবে না। আওয়ামী লীগের হিসাব নিকাশ করে এগিয়ে আসতেছে। এটাও সামরিক বাহিনী জানে, এটাও মহামান্য রাষ্ট্রপতি জানে, এটাও ডক্টর ইউনূস জানে। এখন এই যে আওয়ামী লীগ আসতেছে, শব্দ পাওয়া যাচ্ছে, এইটাকে কিভাবে রোধ করবে? ইউনাইটেডলি রোধ করতে গেলে সেখানে ইউনূসের পাশে সেনাবাহিনীকে থাকতে হবে, হুইচ ইজ অ্যাবসার্ড। এটা সেনাবাহিনী করবে না। তাহলে আওয়ামী লীগের সামনে মুখোমুখি হতে হবে সবাইকে, এবং সেইটা ধরেই আওয়ামী লীগ আসতেছে। সেনাবাহিনীকে রক্ষা করার একমাত্র নিজেদের রক্ষা করার একমাত্র পথ হলো আওয়ামী লীগকে
রুখে দেওয়ার ব্যর্থ চেষ্টা থেকে সরে যাওয়া, সমর্থন না করলেও বিরোধিতা না করে তাদের অবস্থানে তারা বসে থাকা। এর বাইরে কিছু করতে গেলে বড় ধরনের ব্লাডশেড হবে, বড় ধরনের রক্তক্ষয়ী সংগ্রামের মুখোমুখি হতে হবে, এবং সেই সংগ্রামে ৭১-এর মতো আওয়ামী লীগই জিতবে। নিশ্চিতভাবে ইনশাআল্লাহ সেই প্রক্রিয়া সম্পাদন করা আছে। কিন্তু কথা হচ্ছে, তাহলে সেনাবাহিনী যদি আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নেয়, ওই সময়ে ৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীকে এদেশের মানুষ এবং আওয়ামী লীগ যেভাবে ট্রিট করেছিল, ঠিক একইভাবে বিবেচনা করবে। তাতে করে গত ৫৪ বছরের বা ৫৫ বছরের তিল তিল করে গড়ে ওঠার এই সেনাবাহিনীর পুরো খোল নলচে বদলে যাবে। এই সেনাবাহিনী আর তখন জনগণের সেনাবাহিনী থাকবে না। এই সেনাবাহিনী হয়ে যাবে তাদের নিজস্ব স্বার্থের বা কয়েকজন অফিসারের নির্বুদ্ধিতার ভিকটিম। সো পরিস্থিতিটা এমন সামনে আসতেছে, এই পরিস্থিতিকে ঠেকানোর জন্য সেনাবাহিনীর কর্তব্য আছে, করণীয় আছে। সেই ব্যাপারে আমি বিস্তারিত এখন আর কিছু বলবো না। সবাই জানে, ডক্টর ইউনূসও জানে, সেনাবাহিনী জানে, মাননীয় প্রধানমন্ত্রী জানে, মহামান্য রাষ্ট্রপতিও জানে। এর যতই রকমের যত খেলা খেলুক, তার সকল খেলা বুমেরাং হবে। মহামান্য রাষ্ট্রপতিকে টাচ করার ক্ষমতা ইউনূস বা তার কারো কোনো শক্তি নাই। ওই দিন শেষ হয়ে গেছে। তারা যদি ৫ তারিখে কিছু করার ছিল থাকতো, ওই দিনই তার টাইম ছিল, এর বাইরে আর কিছু করার নেই। তারপর থেকে ৮ তারিখের ৫ তারিখের ৬ তারিখ থেকেই রাষ্ট্রপতি নিরাপত্তা অনেক কঠিন হয়ে গেছে। ওকে ওই পর্যন্ত যাওয়ার তো চেষ্টা হয়েছিল, সবই তো ব্যর্থ হয়েছে। ভবিষ্যতে এই ধরনের চেষ্টা আর কেউ করবে না, এই দুঃসাহস কেউ করতে যাবে না। রাষ্ট্রপতি তখনই পদক্ষেপ নেবে যখন তার পদক্ষেপটা কার্যকর হবে, দেশের মানুষ তার ওই পদক্ষেপের সুফল ভোগ করবে, দেশের কল্যাণ হবে। এতে কোনো সন্দেহ নেই। অতএব যারা স্বপ্ন দেখেন, দুঃস্বপ্ন দেখেন, রাষ্ট্রপতিকে ধাক্কা দিয়ে, একজনকে ধাক্কা দিয়ে ১০ জনকে ফেলে দেওয়া, ওইটা দুঃস্বপ্নে, ওইটা স্বপ্নই থাকবে, কোনোদিনও সেটা বাস্তব হবে না, সেই সুযোগই নাই। বরং যারা যমুনায় বসে আছেন তারা জানে তাদের অবস্থানটা কত নড়বড়ে হয়ে গেছে, এবং কখন কি হয় তারাও জানে যে কিছু একটা হয়ে যেতে পারে, কেউ রক্ষা করতে পারবে না।
তো রাষ্ট্রপতির দিকে না তাকিয়ে যমুনার দিকে তাকান, ইউনূসের দিকে তাকান। আগে দেখতে কেমন ছিল, এখন কেমন, ভবিষ্যতে তাকে দেখতে কেমন লাগবে, এইসব চিন্তা করেন। বেশি দিন দেখা যাবে না, শেষ দেখা দেখে নেন। সব দিক দিয়ে ছোট হয়ে আসছে। নদীর মধ্যে ছোট ছোট চর হয়, জোয়ার যখন আসে চতুর্দিক থেকে ওই জায়গাটা, ওই স্থানটা চতুর্দিক থেকে পানি আস্তে 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 ছোট হয়ে যায়, একটা সময় পানির নিচে তলিয়ে যায়। ইউনূস এখন ঠিক ওই ক্ষণে আছেন, ওই মহেন্দ্র ক্ষণে। কখন জোয়ার শুরু হয়েছে, কখন সেই পানি এসে ইউনূসকে ডুবিয়ে দিবে, ওই চরকে নিশ্চিহ্ন করে দিবে, আর দেখা যাবে না। ইনশাআল্লাহ সেই দিন সামনে। যারা এই দেশের মঙ্গল চায়, যারা এই দেশের মঙ্গলের জন্যে, এদেশের মানুষের কল্যাণের জন্যে এখনো চিন্তা করে, শাহাবুদ্দিন চুপ্পু থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকলের জন্য শুভকামনা, সুস্বাস্থ্য কামনা, দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ দেশকে এই জালেমদের হাত থেকে রক্ষা করবেন, এই আশা রেখে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।